তোমার স্ক্রিনে স্ক্রিন ফিগার যে বলে। রেড পাল্প হোয়াইট পাল্প, ঠিক আছে? স্ক্রিন অনেক সময় যেটা বলে তোমার ওই ডেনড্রাইটিক সেল অথবা লিম্ফ নোড নামে একটা কথা বলে, ঠিক আছে? লিম্ফ নোডের আগে কি একটা কথা সেটা আমার মনে আসছে না, অনেক সময় ডেনড্রাইটিক সেল বলে। বা তোমরা যে রেড পাল্প হোয়াইট পাল্প, ওখানে কোন একটা মনে কাজ করে, এটা আমার মাথা থেকে ছুটে গেছে, এটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? অনেক সময় আমাদের জিজ্ঞেস করে। আর লাঙে কি বলে? লাঙে কি বলে? অ্যালভিলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওগুলো হ্যাঁ, এগুলো একটু ম্যাক্রোফেজ। খেয়াল, এগুলো একটু খেয়াল রাখেন। কারণ বিশেষ করে যে কাপ্পার সেল যেটা বলতেছি, ঠিক আছে? এই কাপ্পার সেলটা এক সময় আসছিল কিন্তু, ঠিক আছে? ভার্সিটির একটা এমসিকিউতে আসছিল, অ্যাডমিশন টেস্ট আর কি, ভার্সিটির। এরপর দেখেন তাহলে আলটিমেটলি ওগুলো যেটা বললাম, জাস্টাগ্লোমার সেল, ম্যাক্রোডেন্স সেল, লেসিস সেল আর মেসেঞ্জিয়াল সেল, এগুলো হচ্ছে আমার সে মেসেঞ্জিয়াল সেলগুলো, ঠিক আছে? এট দ্য জাংশন অফ দ্য বিটুইন এফারেন্ট এন্ড ইফারেন্ট আর্টেরিওল। এখানে রেড ব্লাড সেল দেখাচ্ছে। এগুলো আসলে এত বেশি দরকার নেই, জাস্ট তোমরা কি কি আমার জাক্সাগ্লোমার অ্যাপারেটাস কি কি নিয়ে গঠিত, এটার লোকেশনটা এগুলো একটু খেয়াল রাখি। এগুলো জানতে পারলে ভালো। কি বলতেছে দেখেন, juxtaglomerular cell are modified smooth muscle cell of tunica media of the afferent and efferent artery of the kidney, ঠিক আছে? তাহলে কি বলতেছে, মডিফাইড স্মুথ মাসল সেল, ঠিক আছে? এবং লোকেশনটা অবশ্যই খেয়াল রাখবেন, টিনিকা মিডিয়াতে। দেন এটা সিক্রেট করতেছে রেনিন হুইচ অ্যাক্টস লাইক এন এনজাইম, ঠিক আছে? তাহলে এটা এনজাইমের মতো কাজ করতেছে, বাট এটা কিন্তু হরমোন, বারবার বলতেছে, ঠিক আছে? এন্ড কনভার্স করতেছে অ্যানজিওটেনসিন 2 অ্যানজিওটেনসিন 1, ঠিক আছে? আর এই অ্যানজিওটেনসিন 1 আবার অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হচ্ছে কি দ্বারা? আমার এসসি অর্থাৎ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে, ঠিক আছে? যেটা লাঙে পাওয়া যাচ্ছে। আর ম্যাক্রোডিনসে কি বলতে দেখেন, এটা হচ্ছে স্পেশালাইজড টাইটলি প্যাক সেন্সর সেল, ঠিক আছে? লোকেটেড এট দ্য বিগিনিং অফ দ্য ডিসটাল টিউবুল। তো লোকেশন মনে রাখবেন। আর এটা কিসের প্রতি রেসপন্স করে? এটা সেন্সেস চেঞ্জ ইন দ্য ভলিউম এন্ড সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন অফ দ্য টিউবুল ফিড, ঠিক আছে? তাহলে জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এটার সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন এবং ভলিউমের প্রতি একটা কেসে রেসপন্স করে, ঠিক আছে? বা বাড়লে কমলে এটা। মেসেঞ্জার সেল আটটা কি নাম বলতেছে তোমার? স্টিলেট সেল, ঠিক আছে? এখান থেকে
স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আসলে চার্জ ছিল, এটা খেয়াল ছিল না। হ্যাঁ, তাহলে একটু দেখেন মেসেঞ্জার সেলটা যেটা বলতেছি এটা কি বলতেছে। তাহলে মেসেঞ্জার সেল একটা নাম কি? স্টিলেট সেল, ঠিক আছে? লোকেটেড বিটুইন দ্য বেসাল ল্যামিনা এন্ড এন্ডোথেলিয়াম, দে আর সিমিলার টু সেল কল্ড পেরিসাইট হুইচ আর ফাউন্ড ইন দ্য ওয়াল অফ দ্য ক্যাপিলারিজ এলস ইন দ্য বডি। এত মনে রাখার দরকার নেই, এটা একটা মিস্টিল সেল, এটা মনে রাখেন। একটু লোকেটেড, ওইদিকে আমরা কি বললাম? জাংশন বিটুইন দ্য অ্যাফারেন্ট এন্ড ইনফারেন্ট আর্টারি, ঠিক আছে? আবার এদিকে কি বলতেছে? বিটুইন দ্য বেসাল ল্যামিনা এন্ড এন্ডোথেলিয়াম, ঠিক আছে? এগুলো কন্ট্রাক্টাইল ফ্যাগোসাইটিক, ঠিক আছে? যেটা বললাম ম্যাক্রোফেজ, ঠিক আছে? আর এটিকে লাগবেন এপিথেলিয়েটিন নেচার, ঠিক আছে? এপিথেলিয়েট কথাটা হচ্ছে লাইক এপিথেলিয়াম, ঠিক আছে? এই এপিথেলিয়েট কথাটা আপনারা প্যাথোলজিতে পড়বেন, ঠিক আছে? বিশেষ করে তোমার যখন গ্রানোমা পড়তে যাবেন, ঠিক আছে? ওখানে টিউবারকুলোসিসের ওখানে এই জিনিসটা একটু ডিটেইলস পড়বেন, ঠিক আছে? আচ্ছা, লাইক এপিথেলিয়াম মতো এখান থেকে এপিথেলিয়েট কথাটা আসছে, ঠিক আছে? Play a role in the regulation of the glomerular filtration. Messenger cell take up immune complexes, secret extracellular matrix and involve in the progression of glomerular disease, ঠিক আছে? তাহলে ইমিউন কমপ্লেক্সেস টেক করতেছে আলটিমেটলি ফ্যাগোসাইটিকের কারণে। এজেন্ট কজিং কন্ট্রাকশন এর সাথে মেসেঞ্জার সেল, এগুলো আসলে আপনাদের জন্য দরকার নাই যদি পোস্ট গ্রাজুয়েশন করেন, ঠিক আছে? দ্যাট মিন্স এমবিবিএস পাস করার পরে এমডি করতে যান বা এফসিবিএস করতে যান, তখন এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? এখন আশা করি এগুলো আপনাদের জন্য দরকার নেই, মনে থাকবে। পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা সবার আছে কিনা একটু থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আর অবশ্যই এটা বিশেষ করে ইন্টার্নশিপ যখন করবেন তখনই আরো একটু ভালোভাবে গিয়ে করতে পারবেন। এরপর দেখেন ফাংশন অফ juxtaglomerular apparatus, ঠিক আছে? when blood pressure is decreased, juxtaglomerular cell release renin which initiates করতেছে কি renin angiotensin adductor system to increase blood pressure, ঠিক আছে? The decrease in sodium and load in tubular fluid initiates a signal from the macula densa that has two effects. একটা কি বলছে দেখেন, it decreases resistance to blood flow in the afferent arteriole, ভালো করে খেয়াল করেন। It decreases resistance to blood flow in the afferent arteriole, which raises the glomerular hydrostatic pressure and thus helps to return glomerular filtration rate towards the normal. তাহলে এটা afferent arteriole ক্ষেত্রে blood flow যে রেজিস্ট্যান্স থাকবে সেটা কমাই দিবে, ঠিক আছে? আর it increases renin release from the juxtaglomerular cell of the afferent and efferent arteriole. এগুলো ফিগার, এটা বেশি ফিগার দরকার নাই আপনাদের। এরপর দেখেন গ্লোমেরুলার মেমব্রেন, ঠিক আছে? এগুলো ফিগার একটু দেখিয়েন। এখানে কি আছে আমার? এন্ডোথেলিয়াল সেল উইথ ফেনিস্ট্রি, ঠিক আছে? দ্যাট মিন্স ফেনিস্ট্রেশন, ঠিক আছে? অর্থাৎ ফাঁকা ফাঁকা জায়গা, এটা হচ্ছে আসল কথা আর কি, ঠিক আছে? ফিল্ট্রেশন স্লিট বলতেছে এগুলোকে। লেয়ার্স অফ গ্লোমেরুলার মেমব্রেন, এরপরের স্লাইডে যাচ্ছি আমি। তাহলে গ্লোমেরুলার মেমব্রেন জিনিসটা কি, বা একটু দরজাটা লাগিয়ে দেন। ইট ইজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে? তাহলে খেয়াল রাখবেন, এটা হুইচ ফিল্ট্রেশন অফ প্লাজমা অকার্স ফ্রম গ্লোমেরুলার ক্যাপিলারি টু দ্য বার্মেস ক্যাপসুল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন থ্রু হুইচ ফিল্ট্রেশন অফ প্লাজমা অকার্স ফ্রম গ্লোমেরুলার ক্যাপিলারি টু দ্য বার্মেস ক্যাপসুল, ঠিক আছে? স্ট্রাকচারটা দেখেন একটু, কারণ এই গ্লোমেরুলার মেমব্রেন চাইলে অনেক সময় শর্ট নোট আসতে পারে, বাট ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? বিশেষ করে স্ট্রাকচার কি কি আছে আর জিনিসটা কি, ঠিক আছে? তাহলে দেখেন স্ট্রাকচার ভিতরে একটা কি বলতেছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস উইথ ফেনিস্ট্রি, দেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, আর হচ্ছে কি ফুড প্রসেস অফ ফোটোসাইট, ঠিক আছে? এই ফুড প্রসেস অফ ফোটোসাইট দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আসছিল, ঠিক আছে? এফসিপিএস এ পার্ট 1 এ। তাহলে দেখেন ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস উইথ ফেনিস্ট্রি, ঠিক আছে? এখানে কি বলছে দেখেন, দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ইজ পারফোরেটেড বাই থাউজেন্ডস অফ স্মল পর কল্ড ফেনিস্ট্রি দ্যাট আর 7 to 9 nanometer in diameter.
or 80 angstrom, ঠিক আছে, কারণ আমরা তো জানি 1 nanometer সমান 10 angstrom, ঠিক আছে। The molecular diameter of the plasma protein albumin is only about 6 nanometer. Albumin is restricted from filtration, however, because of its negative charge and the electrostatic repulsion exerted by the negative charge, the glomerular capillary wall protection. তাহলে এই কারণে আমার, ঠিক আছে, অর্থাৎ বলতে চাচ্ছি যে দেখেন আমার গ্লোমেরুলারের যেটা ফেনিস্ট্রি সেটা বলছে কত 7 থেকে 9 ন্যানোমিটার, ঠিক আছে, আর অ্যালবুমিন কত 6 ন্যানোমিটার। তাহলে সেই অনুযায়ী আমার গ্লোমেরুলার ওখানে যে ফেনিস্ট্রি আছে সেটা সাইজ অনুযায়ী অ্যালবুমিন তোমার গ্লোমেরুলার যখন ফিল্ট্রেশন হয় তখন পাস হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে না বা কেন যেতে পারতেছে না, এই দুইটার কারণে, ঠিক আছে। একটা তো অ্যালবুমিন নিজে হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, আরটা কি ইলেকট্রিস্ট্যাটিক রিপালশন এক্সার্টেড বাই দ্য নেগেটিভ চার্জ অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়াল প্রোটিওগ্লাইকান, বুঝতে পারছেন? অর্থাৎ আমার অ্যালবুমিনের সাইজটা 6 ন্যানোমিটার হওয়া সত্ত্বেও দুইটা কারণে যেতে পারতেছে না। একটা হচ্ছে এটা নেগেটিভ চার্জ, এবং সেকেন্ড হচ্ছে কি আমার গ্লোমেরুলার যে প্রোটিওগ্লাইকান আছে সেগুলো নেগেটিভ চার্জ হওয়ার কারণে এদের হচ্ছে তোমার রিপালশন হচ্ছে, ঠিক আছে, এই কারণে। বাট যদিও কিডনি ডিজিজ হলে, অর্থাৎ আমার যখন গ্লোমেরুলার ডিজিজ হয়, ঠিক আছে, বা অন্য কোনো সিস্টেমিক ডিজিজে কিডনির যখন তার কি হয় ওই বেসমেন্ট মেমব্রেনের ডিফেক্ট হয়, ঠিক আছে, তখন কি হয় তার নেগেটিভ চার্জের ইয়েটা কমে যায়, ঠিক আছে, তখনই তোমার কি করতে পারে অ্যালবুমিন পাস করতে পারে, ঠিক আছে। আমরা যে বিশেষ করে প্রোটিনুরিয়া বলি, ঠিক আছে, এই ডায়াবেটিস বলেন বা বিভিন্ন হাইপারটেনশন বলেন, ঠিক আছে, তাহলে তখনই পারতেছে, আদারওয়াইজ পারবে না, ঠিক আছে। তখন কেন পারে, কারণ ওখানে আসলে ডিফেক্ট হয়ে যায়, তো তোমার নেগেটিভ চার্জটা কি হয়ে যায় কমে যায়, ঠিক আছে, তখন রিভালশন তার হতে পারে না, ঠিক আছে। এই কারণে তখন ডিজিজ কন্ডিশনে তোমার অ্যালবুমিন পাস করতে পারে, বাট নর্মালে পারবে না, ঠিক আছে। তবে নরমালি আবার কোনো জায়গায় সোর্স আছে দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে 150 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, আবার কোনো জায়গায় আছে তোমার উপরে হাই লেভেলে 300 মিলিগ্রামের নিচে, ঠিক আছে। বিশেষ করে তোমার প্যাথোলজির ওখানে তোমরা 150 মিলিগ্রামই পাবা, লেস দেন 150 মিলিগ্রাম পর্যন্ত পাস করতে পারে। আর হায়ার লেভেলে গেলে ডেভিডসন বলে বা অন্য কিছুতে ওখানে প্রায় বলে তোমার লেস দেন 300 মিলিগ্রাম পর্যন্ত বলে, ঠিক আছে। এবং এই কথাগুলো এই কারণে বলতেছি, তাহলে এখন দেখেন এই আমি যে লেস দেন 300 মিলিগ্রাম পর্যন্ত বলতেছি অ্যালবুমিন পাস করতে পারে বা লেস দেন 150 মিলিগ্রাম পর্যন্ত পাস করতে পারে, সেগুলো কিন্তু আমার হিট কোয়াগুলেশন টেস্টে ডিটেক্টেবল না, ঠিক আছে। এই কারণে এগুলিকে তোমার প্রোটিনুরিয়া বলতেছে না, ঠিক আছে। অনলি তোমার পজিটিভ হিট কোয়াগুলেশন টেস্ট নোন এজ প্রোটিনুরিয়া, ঠিক আছে। এগুলো ভালো জানেন, এই কথাটা এই কারণে বলতেছি, ঠিক আছে। হয়তো অনেক সময় বাইরে জিজ্ঞেস করতে পারেন নর্মাল ইউনি কি প্রোটিন পেতে পারেন, তখন বলবেন পাওয়া যায়, সেটা লেভেলটা এটাই, ঠিক আছে। 150 মিলি আপনারা 150 মিলি ইগনোর করুন, কারণ 300টা আপনাদের এই লেভেলে উপরে গেলে আরো জানতে পারবেন, এখন না বললে ভালো। এরপর দেখেন তাহলে এখানে একটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ফেনিস্ট্রি, তারপর হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইজ ফর্মড বাই দ্য ফিউশন অফ দ্য বেসমেন্ট মেমব্রেন অফ দ্য টিউবুলার এপিথেলিয়াল সেল এন্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল। আর হচ্ছে ফুড প্রসেস অফ ফটোসাইট solutes passing through the glomerular মেমব্রেন, দুটো ফ্যাক্টর, একটা সাইজ আর কি, অর্থাৎ গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে ফিল্টারের সময় কোন সলিড বা সাবস্টেন্সকে পাস করার জন্য দুইটা ফ্যাক্টরের দিকে আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে, বা তার দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কি সাইজ, আর হচ্ছে কি ইলেকট্রিক্যাল নেচার, ঠিক আছে। এখানে বলতেছে দেখেন ক্রিস্টাল সলিড গুলো আপ টু 1 ন্যানোমিটার আর পারমিয়েবল, ঠিক আছে, যেগুলো ক্রিস্টাল সলিড। দেন নিউট্রাল সাবস্টেন্সেস বলতেছে আপ টু 4 ন্যানোমিটার পর্যন্ত। নিউট্রাল সাবস্টেন্সেস উইথ 4 to 8 nanometer are filtered at different rate, but filtration of the neutral substances the diameter more than 8 nanometer is 0, ঠিক আছে। তো এই কারণে তো বললাম ফেনিস্ট্রেশন আমার নরমাল রেঞ্জ কত বললাম 7 to 8 nanometer, সো আলটিমেটলি 8 nanometer বেশি হলে যেতে পারবে না, এক্সেপ্ট ডিজিজ কন্ডিশন। সো এটা একটু খেয়াল রাখবেন, রেনাল ব্লাড ফ্লো কত, রেনাল প্লাজমা ফ্লো কত, ঠিক আছে। কারণ আমাদের বিভিন্ন অর্গান হিসাব করতে গেলে কিডনিতে হচ্ছে টোটাল কার্ডিয়াক আউটপুটের ম্যাক্সিমাম তোমার কিডনিতে যায়, ঠিক আছে। সো এগুলো যখন আপনি বিশেষ করে পিকোরিস অফ দ্য রেনাল সার্কুলেশন পড়বেন ওখানে জিনিসগুলো আসবে, ঠিক আছে। তাহলে কতটুকু যেতে পারে 1100 ml পার মিনিটে, কতগুলো দরকার নেই, বাদ দেন এগুলো। আর টোটাল কার্ডিয়াক আউটপুট কত পার্সেন্ট 22%, ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য খেয়াল রাখবেন। আর রেনাল প্লাজমা ফ্লো কত পার মিনিট হচ্ছে কত 650 ml, আর রেনাল ব্লাড ফ্লো কত পার্সেন্ট সেটা 55%, এগুলো ঠিক খেয়াল রাখবেন, বাইবাতে এমসিকিউতে দুই জায়গায় লাগবে। সো হোয়াট আর দ্য peculiarities অফ রেনাল ব্লাড ফ্লো, ঠিক আছে, এটা দরকার আছে, এটা বিশেষ করে রিটেনের জন্য ইম্পর্টেন্স কোয়েশ্চেনটা, ঠিক আছে, এবং বাইবাতে জিজ্ঞেস হতে পারে। তাহলে এক নম্বর কি বলতেছে দেখেন, ইট ইজ আ পোর্টাল সিস্টেম কন্টেইনিং টু সেটস অফ ক্যাপিলারি। এই পোর্টাল সিস্টেম বলতে আমাদের অ্যান্ড্রয়েড একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে, পোর্টাল বানাকেবল সিস্টেম কোথায় আছে, ঠিক আছে, ফিগারের মাধ্যমে, ওটা ইম্পর্টেন্স ফিগার কিন্তু, ঠিক আছে। তাহলে দেখেন ইট ইজ আ পোর্টাল সিস্টেম কন্টেইনিং টু সেটস অফ ক্যাপিলারিজ, একটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি আর একটা হচ্ছে কি পেরিটিউবুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারি কি করবে, তার কাজ হচ্ছে ফিল্ট্রেশন অফ প্লাজমা, ঠিক আছে। আর পেরিটিউবুলার ক্যাপিলারির কাজ হচ্ছে কি সিক্রেশন অর রিঅ্যাবজর্পশন, মনে থাকবে। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারির কাজ হচ্ছে ফিল্ট্রেশন অফ প্লাজমা, আর পেরিটিউবুলার ক্যাপিলারির কাজ হচ্ছে সিক্রেশন অর রিঅ্যাবজর্পশন। দুই নম্বর কি বলতেছে দেখেন, কিডনি
has a high pressure capillary bed, ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখেন। renal artery is a direct branch of the abdominal aorta which is a high pressure artery, ঠিক আছে। hydrostatic pressure in the glomerular capillary কত 60 meter mercury, on the other hand in a classic microcirculation hydrostatic pressure at the artery of the capillary is only 35, ঠিক আছে। তাহলে এমনি অন্যান্য ক্যাপিলারিতে যেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে কত 35, সেখানে আমার কিডনিতে কত 60 মিলিমিটার মার্কে, ঠিক আছে। তাহলে অন্ততপক্ষে আপনার রিটেনের সময় এতগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। রিটেনের সময় অন্ততপক্ষে জাস্ট এই লাইনটা লিখবেন, কিডনি হ্যাজ এ হাই প্রেসার ক্যাপিলারি বেড, ঠিক আছে। তবে এখানে তো আমার বিশেষ করে হাইড্রোস্ট্যাটিক গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেসার কত 60 মিলিমিটার, ঠিক আছে। প্লাজমা কোলনের অসমোটিক প্রেসার কত, বার্নস, এগুলোতে একটু লাগে, ঠিক আছে, কারণ এটা নেট ফিল্ট্রেশন হিসাব করতে হয়, ঠিক আছে। ওই তিনটা জিনিস মনে রাখলে হবে। এরপর দেখেন রেট অফ ব্লাড ফ্লো কিডনি ইজ ভেরি হাই, ঠিক আছে। প্রতি মিনিটে কত যাচ্ছে 4 ml করে যাচ্ছে, ঠিক আছে। রেনাল ব্লাড ফ্লো ইজ 4 টাইমস অফ ব্লাড ফ্লো টু দ্য লিভার এন্ড 8 টাইমস অফ ব্লাড টু দ্য হার্ট। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ লিভারে কার্ডিয়াক আউটপুটে যতটুকু যাবে তার 4 গুণ যাবে কোথায়, রেনালে, এবং লিভারে যতটুকু যাবে, হার্টে যতটুকু যাবে তার কত গুণ যাচ্ছে, 8 গুণ যাচ্ছে। রেট অফ ব্লাড ফ্লো টু কিডনি ইজ ভেরি হাই, ঠিক আছে। ব্লাড ফ্লো ইজ সিলেক্টিভ নট ইউনিফর্ম, ঠিক আছে, কারণ আমার কোথায় কর্টেক্সে বেশি, মেডুলাতে কম, এটা একটু খেয়াল রাখবেন ভালো করে, ঠিক আছে। 98 থেকে 99% হচ্ছে কোথায় কর্টেক্সে, 1 to 2% হচ্ছে মেডুলাতে। দেন অটো রেগুলেশন রেনাল ব্লাড ফ্লো, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন মাস, ঠিক আছে। অনেক সময় শুধু বাইরে জিজ্ঞেস করো হোয়াট ডু মিন বাই অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো। সো ইট ইজ দ্য ইন্ট্রিনসিক ক্যাপাসিটি অফ দ্য কিডনি টু মেইনটেইন রেনাল ব্লাড ফ্লো এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট রিলেটিভলি কনস্ট্যান্ট সো লং এজ দ্য মিন, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন কিন্তু, ঠিক আছে, রিলেটিভলি কনস্ট্যান্ট, এমসিকিউতে কিন্তু এই কথাটা আসছে। এরপর কি বলছে দেখেন, রেনাল ব্লাড ফ্লো ইজ নট অল্টারড ইন ডিনার্ভেটেড এন্ড ইনার্ভেটেড কিডনি, অর্থাৎ কিডনিতে ব্লাড সাপ্লাই যেরকম থাকুক না থাকুক ওটা অল্টার হয় না বলতেছে, ঠিক আছে। দেন প্রেজেন্স অফ বাসা রেক্টা, ঠিক আছে। ইন দ্য বাসা রেক্টা ভেলোসিটি অফ দ্য ব্লাড ফ্লো ইজ ভেরি স্লো এন্ড ডিরেকশন অফ ব্লাড ইজ অ্যান্টি প্যারালাল। দিস হেল্পস টু ক্রিয়েট এন্ড প্রিজার্ভ মেডুলার হাইপারঅসমোলারিটি, ঠিক আছে। তাহলে বাসার একটা কোথায় থাকে এবং এটার ইম্পর্টেন্সটা কি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এরপর দেখেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন জিনিসটা কি। The filtration that occurs to the glomerular membrane is called glomerular filtration. The quantity of the glomerular filtrate formed per minute by all the function nephron of both kidneys called GFR. গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ওটা হচ্ছে দেখেন, ওটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, ঠিক আছে। আর এটা হচ্ছে রেট, যেহেতু আমি পার মিনিট কথাটা নিয়ে আসছি, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং নেট ফিল্ট্রেশন প্রেসারটা খেয়াল রাখবেন, কি বলছে দেখেন, দ্য নেট ফিল্ট্রেশন প্রেসার ইজ দ্য নেট প্রেসার ফোর্সিং দ্য ফিল্ট্রেশন অফ ফ্লুইড ইনটু দ্য বার্মেন্স ক্যাপসুল টু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। জিনিসটা বোঝার চেষ্টা করেন। দ্য নেট ফিল্ট্রেশন প্রেসার ইজ দ্য নেট প্রেসার ফোর্সিং দ্য ফিল্ট্রেশন অফ ফ্লুইড ইনটু দ্য বার্মেন্স ক্যাপসুল থ্রু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। আচ্ছা, আপনারা আমাকে দুইটা কথা বলেন তো, কেউ একজন। নরমালি আমরা যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলি, ঠিক আছে, আর ওইদিকে তোমার প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার বলি, দুইটার কি কাজ বলেন তো। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজটা কি, বিশেষ করে রেনালটা বাদ দেন, সিস্টেমিকে বলেন, ঠিক আছে। সিস্টেমিকে তোমার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি করতে চায় আর কলয়েডাল অসমোটিক প্রেসার কি করতে চায়, বলতে পারবেন কেউ একজন, কেউ একজন বলেন তো। কোনটা পানি ধরে রাখতে চায় আর কোনটা পানি বের করে দিতে চায়। হাইড্রোস্ট্যাটিক প্রেসার পানি বের করে দেয়। হুম। আর কলয়েডাল প্রেসার, কলয়েডালটা পানি ধরে রাখবে। কলরাসপুরে পানি দেওয়া হ্যাঁ, রাখে। ঠিক আছে। তাহলে এই কারণে খেয়াল রাখবেন, আমাদের যখন ইদিমা হয়, ঠিক আছে, তাহলে আপনি তখন বুঝতে পারবেন আমার ইমব্যালেন্স বিটুইন হাইড্রোস্ট্যাটিক প্রেসার এন্ড কলয়েডোস্মোটিক প্রেসার, ঠিক আছে। অর্থাৎ ওই দুইটার ভিতরে ইমব্যালেন্স হওয়ার কারণে আমার কি হচ্ছে, এখন ইদিমা হচ্ছে, ঠিক আছে। এবং আলটিমেটলি তো বললাম আমার কলয়েডের কাজ হচ্ছে, অর্থাৎ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার কাজ হচ্ছে ফ্লুইডটাকে ধরে রাখে, ঠিক আছে। বা সেটা যখন তোমার ইমব্যালেন্স হয় বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার থেকে কমে যায়, তখন তোমার কি হয়, ফ্লুইড গুলো এসকেপ করে, ঠিক আছে। আলটিমেটলি আমার কি হয়, এক্সট্রা ভাস্কুলার স্পেস তোমার কি হয়, ইদিমা ডেভেলপ করে, ঠিক আছে। তো আসলে তো ইদিমার অনেক কজ আছে, ঠিক আছে। সেটা আপনারা যখন ক্লাসিফাই ইদিমা প্যাথোলজিক্যাল পড়তে যাবেন, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যালি, ঠিক আছে, ক্লিনিক্যালি, এগুলো তখন ডিটেইলস জানা যাবেন। ঠিক তখনই ওখানে একটা এরকম মেকানিজম আছে, ঠিক আছে। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার অথবা ডিক্রিজ প্লাজমা কলয়েডাল প্রেসার। সো এটা খেয়াল রাখবেন, একটার কাজ হচ্ছে ধরে রাখা, আটটার কাজ হচ্ছে বের করে দেওয়া, ঠিক আছে। সো দুইটার ভিতর নরমালি ব্যালেন্স থাকার কারণে আমাদের কি হয় না, ইদিমা হয় না, ঠিক আছে। যখনই ইমব্যালেন্স হবে, একটা বাড়বে একটা কমবে, তখনই তোমার ইদিমা এপিয়ার হবে, ঠিক আছে। এটা একটা জাস্ট মেকানিজম, ঠিক আছে, বাট ইদিমা হওয়ার অনেক কারণ আছে, ঠিক আছে।
সো কোন থেকে আটটা যেটা বললাম হাইপোঅ্যালবুমিনিয়া, ঠিক আছে, কারণ আমরা তো বুঝতেছেন কলোরাসমির পেশার সাথে প্রোটিনের একটা রিলেশন আছে, ঠিক আছে। সো আমার শরীরে যদি অ্যালবুমিনের পরিমাণ কমে যায় সেখান থেকেও কি হতে পারে, ইডিমা ডেভেলপ করতে পারে। সো দ্য নেট ফিল্ট্রেশন প্রেশার ইজ দ্য নেট প্রেশার ফোর্সিং দ্য ফিল্ট্রেশন অফ দ্য ফ্লুইড ইনটু দ্য বার্মেন্স ক্যাপসুল থ্রু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। জিএফআর একটু খেয়াল রাখবেন, পার মিনিটে কত 125 ml পার মিনিট, ঠিক আছে। আর নেট ফিল্ট্রেশন প্রেশার কত এটা তো আপনারা জানেন 10 মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখেন, ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট জিনিসটা কি, glomerular filtration rate per millimeter mercury of filtration pressure is called filtration coefficient, যেটা আমরা অ্যাপে করতেছি। তাহলে কি বলতেছে দেখেন, glomerular filtration rate per millimeter mercury of filtration pressure, that means ওই নেট ফিল্ট্রেশন প্রেসার কথা বলতেছে আর কি, ঠিক আছে, is called filtration coefficient, ঠিক আছে। তাহলে এটা কত 12.5 ml per minute per millimeter mercury, ঠিক আছে। সো ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট কি, নেট ফিল্ট্রেশন প্রেসার কত, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কত, এগুলো একটু মাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখেন ফ্যাক্টর এফেক্টিং জিএফআর, এগুলো তো আপনারা জানেন, ঠিক আছে, কি কি আছে ফ্যাক্টর, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা কি করবে, জিএফআর বাড়াবে না কমাবে, বাড়াবে। বাড়াবে। তারপর ক্যাপিলারি কলেট অসমোটিক প্রেসার কমাবে। কমাবে। জিএফআর কমাবে। বার্মেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমাবে। কলেটটা বাড়াবে, ঠিক আছে। ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট বাড়াবে। এটা বাড়লে আমার ফিল্ট্রেশন বাড়বে, রেনাল ব্লাড ফ্লো বাড়লে জিএফআর বাড়বে, সিম্পেথিক স্টিমুলেশনে কি হবে, কমে যাবে। আর্টেরিয়াল প্রেসার বাড়লে আমার জিএফআর বাড়বে, কনস্ট্রিকশন অফ দ্য এফারেন্ট আর্টেরিয়াল, ঠিক আছে, কনস্ট্রিকশন অফ দ্য ইফারেন্ট আর্টেরিয়াল, ঠিক আছে, কি হবে কোনটাতে কি হবে, স্যার মডারেট কনস্ট্রিকশনে জিএফআর বাড়বে আর সিভিয়ার কনস্ট্রিকশনে জিএফআর কমে যাবে। সেটা কি ইফারেন্ট না এফারেন্ট, ইফারেন্ট। ইফারেন্টে। আর এফারেন্ট আর হলে কি হবে, অ্যাপারেন্টে জিএফআরটা কমবে। ঠিক আছে। আর একটু হরমোন গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে, হোয়াট আর দ্য হরমোন এফেক্টিং জিএফআর, ঠিক আছে, অনেক সময় দেখবেন যে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এন্ডোথেলিন, এনজিওটেনসিন 2, এন্ডোথেলিন ডিরাপমেটিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে দেখেন এই প্রোস্টাগ্ল্যান্ডিন ওয়ান কাইন্ড অফ কি, এদিকে হরমোন, এটা ওয়ান কাইন্ড অফ ইনফ্ল্যামেটরি মিডিয়েটর, ঠিক আছে। আমাদের যে বিভিন্ন তোমার ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে, ফিভার হচ্ছে, ঠিক আছে, সেখানে কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের কি আছে, ভূমিকা আছে, ঠিক আছে। সো বিশেষ করে আমাদের এই যে তোমরা যে ইনফ্ল্যামেটরি বিভিন্ন পেন বলি বা ইনফ্ল্যামেটরি বিভিন্ন রিঅ্যাকশন বলি, ঠিক আছে, সেখানে আলটিমেটলি ড্রাগের মেকানিজম অ্যাকশন কোথায়, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের উপরে, ঠিক আছে, সেটাকে ইনহিবিট করে, তার সিনথেসিসটা ইনহিবিট করে, ঠিক আছে। আমরা যে ফিভার বলেন বা বিভিন্ন ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন বলেন, সেটা অ্যালার্জি বলেন বা অন্য কিছু বলেন, ঠিক আছে, সেখানে ড্রাগের মেন কাজ হচ্ছে কার উপর, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের উপর, ঠিক আছে। এরপর দেখেন ক্রাইটেরিয়া অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট, এগুলো তো আশা করি জানেন। দেখেন একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, আইসোটোনিক টু প্লাজমা, ঠিক আছে। অসমোটিক প্রেসার কত 280 থেকে 300 মিলিঅস্মোল পার লিটার, ঠিক আছে, এটা তো বায়োকেমিস্ট্রিতে পড়ছেন, তাহলে আমার নরমাল অসমোটিক প্রেসার কত খেয়াল রাখবেন। ডিবেট অফ সেলুলার এলিমেন্ট ইনক্লুডিং আরবিসি, ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি কত, বাদ দেন এগুলো, এগুলো একটু পরে নিন, ঠিক আছে, একটু জাস্ট দেখে নিন, এগুলো আপনাদের আশা করেছে। তবে অন্তত পক্ষে আইসোটোনিক প্লাজমাটা খেয়াল রাখবেন, অসমোটিক প্রেসারটা কত খেয়াল রাখবেন, ঠিক আছে। আর এখানে কত বলতেছে, অ্যানিয়নটা 5% গ্রেটার, ক্যাটায়নটা 5% লেসার, উপরে কয়েকটা খেয়াল রাখিয়ে নিতে, বেশি মনে রাখার দরকার নেই। ডিফারেন্স বিটুইন গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেগুলো আশা করি আমার তত বেশি ইম্পর্টেন্স না, ঠিক আছে। এরপর দেখেন একটু সাবস্টেন্সেস ইউজ টু মেজার জিএফআর, ঠিক আছে, হঠাৎ আমার 35টা স্লাইড চলে গেছে, এখানে ছবি দিয়ে ফিল আপ করে ফেলছে। আচ্ছা তাহলে দেখেন হোয়াট আর দ্য সাবস্টেন্সেস ইউজ টু মেজার জিএফআর, ঠিক আছে, জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। ওয়ান হচ্ছে ইনুলিন, 2 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিন, 3 নাম্বার হচ্ছে ম্যানিটল, দেন রেডিও আয়োডিন লেভেলড, এটা কি লিখছে হাইপেক, হাইপেক মানে কি, এটা তো আমি নিজে বুঝতেছি না। তাহলে এখান থেকে কোনটা মেন বলেন তো আমাকে, আমরা কোনটা ইউজ করি বেশি, ইনুলিন। ইনুলিনটা ইউজ করি, ঠিক আছে। তাহলে এবং কেন ইউজ করি সেটা কিন্তু বাবাতে জিজ্ঞেস করবে, মনে থাকবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এটা মনে হয় এখানে ইটা অ্যাড করে নাই, ইথিলিন ডায়ামিন টেট্রাসিটিক অ্যাসিড হবে, ঠিক আছে, এখানে ইটা অ্যাড হয় না, ঠিক আছে, ইথিলিন ইডিটি, এটা ইডিটি বোঝাতে চাইছে, ঠিক আছে। আর এখান থেকে তাহলে ইনুলিন ইউজ হয় খেয়াল রাখবেন, এবং কেন ইউজ হয়, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখেন আলটিমেটলি এখানে লিখছে হোয়াই ইনুলিন ইজ চোজেন টু মেজার জিএফআর। তাহলে ইনুলিনটা আমরা কেন মেজার করতেছি,
দেখেন আপনাদের বারবার বলতেছি যদি একটু ফিজিওলজিতে ইন্টারেস্ট কম থাকে, ঠিক আছে, বাট এটা কিন্তু ইম্পর্টেন্স, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন যখন করতে যাবেন, ঠিক আছে, এই আমরা যে তোমার এফসিএস পার্ট 1 করলাম, ঠিক আছে, আর রিসেন্টলি যে এখন তোমার যে রেসিডেন্সি পরীক্ষা হয়েছে, ঠিক আছে, এমডি বলো এমএস বলো, ঠিক আছে, সো বিশেষ করে যাদের বেসিক সাবজেক্ট যেগুলো, সেক্ষেত্রে কিন্তু যারা তার বেসিক সাবজেক্ট, দ্যাট মিনস যারা ফিজিওলজি বলেন, বায়োকেমিস্ট্রি বলেন, ওইদিকে এমপিল করতে চাইবে, ঠিক আছে, বা কিছু কিছু সাবজেক্টে এমডি আছে কিন্তু, ঠিক আছে, আদারওয়াইজ এমপিল, তাহলে ওই ক্ষেত্রে দেখেন এগুলো লাগবে কিন্তু, ঠিক আছে। আর মেডিসিনের সাথে বারবার বলতেছি, মেডিসিনের সাথে ফিজিওলজির কিন্তু আলাদা একটা কি আছে, রিলেশন আছে কিন্তু, ঠিক আছে। আমরা যে তোমার এফসিএস পার্ট 1 পরীক্ষা দিলাম, ঠিক আছে, সেখানেও প্রায় ফিজিওলজি থেকে তোমার 20 থেকে 30% কিন্তু কোয়েশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, যদি ওটা 300 নম্বর পরীক্ষা হয়েছে, পেপার 1 পেপার 2 পেপার 3 করে, এবং আলটিমেটলি পেপার 1 2 3 যেগুলো ভাগ করছে, ওখানে প্রত্যেকটাতে কোন একটা পেপার 1 এ মনে করেন আপনার, বিশেষ করে পেপার 2 তে সি বেসড আছে, ঠিক আছে, তাহলে আপনি ডেভিশনে সি বেসটা যেমন পড়তে হবে, তদ্রূপ আপনাকে জ্ঞানের, যদি হায়ার লেভেলে পজিশনের জন্য জ্ঞানটা একটু পেপার বেশি করে, ঠিক আছে, আপনাদের এখানে গাইডলাইনটা দেখা হয়, কিন্তু যখন পজিশন করতে যাবেন তখন জ্ঞানটা একটু জোর দেওয়া হয় বেশি, ঠিক আছে। তাহলে এই কারণে এগুলো বলতেছি। তাহলে দেখেন এই আমাদের যে 300 মার্কের পরীক্ষা দিলাম, ওখানে তো 100% হিসাব করলে প্রায় 20 থেকে 30% কোয়েশ্চেন কিন্তু ফিজিওলজি থেকে আসে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চাইবেন তাদের ফিজিওলজির কোনো বিকল্প নাই, ঠিক আছে, ওখানে মাস্ট এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আর এখন যে বিশেষ করে স্পেশাল বিসিএস যে নামগুলো শুনতেছেন, ঠিক আছে, স্পেশাল বিসিএস যেহেতু মেডিকেল পার্ট আছে, ঠিক আছে, তো ওখান থেকে শুধু ফিজিওলজি থেকে তোমার 25% কোয়েশ্চেন আসবে। 200 নম্বরের ভিতরে ফিজিওলজি থেকে 25, অ্যানাটমি থেকে 25, প্যাথোলজি থেকে 25, মেডিসিন থেকে 25, 100, ঠিক আছে, বাকি 100 তোমার জেনারেল, ঠিক আছে। তাহলে দেখেন এগুলো যদি এখন হয়তো মজা লাগতেছে না, বা কোনো কোনো টপিকস মজার আছে, পড়াতে জানলে কোনো কোনো টপিকস একটু পড়তে হয় মজা না থাকলেও, কিন্তু এগুলো আলটিমেটলি পরবর্তী একটা ইফেক্ট আছে। সো একটু দেখেন হোয়াই ইনুলিন ইজ চোজেন টু মেজার জিএফআর, ঠিক আছে, একটা হচ্ছে কি এটা ফ্রিলি ফিল্টারেড হচ্ছে, ঠিক আছে, নট রিঅ্যাবজর্বড অর নট সিক্রেটেড, ঠিক আছে, নন টক্সিক, কিডনিতে স্টোর হয় না, ঠিক আছে, নো ইফেক্টেড ফিল্ট্রেশন রেট, অর্থাৎ ফিল্ট্রেশন রেটের উপর এর কোনো কিনে ইফেক্ট নেই, ঠিক আছে। তারপর preferably easy to measure in the plasma and urine, ঠিক আছে, not metabolism। হ্যাঁ বলেন, বলেন, কে কিছু বলতে চাচ্ছেন? এরপর দেখেন স্ট্রেস। আচ্ছা তাহলে ওখানে এই কয়েকটা মনে রাখেন, ঠিক আছে, এত বেশি মনে রাখার দরকার নেই। একটা হচ্ছে ফ্রি ফিল্টার হচ্ছে not reabsorbed or secreted by the renal tubule, non-toxic, not stored in the kidney, no effect on filtration rate, preferably easy to measure in plasma and urine, and not metabolized in the body। এই কয়টা মনে রাখলে হবে, অনেক সময় দেখবেন যে এমসিকিউ তে চলে আসতে পারে। ডায়োরিসিস জিনিসটা কি দেখেন, এটা হচ্ছে ফরমেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন, ঠিক আছে, গ্রেটার দেন কত 3 লিটার পার ডে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা পলিউরিয়া কিন্তু তখনই বলি যখন আমার 24 আওয়ারে ইউরিনের পরিমাণটা কত বেশি, 3 লিটারের বেশি হলে, ঠিক আছে। সো ডায়োরিসিস কি বলতেছে, ফরমেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন, ঠিক আছে। সো পলিউরিয়া যখন পড়তে যাবেন ওখানে ডেফিনেশনে আলটিমেটলি এটাই বলা আছে 3 লিটারের বেশি হলে 24 আওয়ারে, এবং ওখানে একটা কজ আছে তোমার কোনটা, ডায়োরিটিক ইউজ করলে, ঠিক আছে। তো ডাইরেক্ট ড্রাগ যেমন আছে তেমনি আদার কিছু সাবস্টেন্স আছে, ঠিক আছে, যেমন আমাদের টি বলেন, ঠিক আছে, কফি বলেন, ঠিক আছে, এইগুলো কিন্তু ডায়োরেটিক হিসেবে কাজ করে, ঠিক আছে। সো ডায়ালিসিস কয় ধরনের, একটা হচ্ছে ওয়াটার ডায়ালিসিস, একটা হচ্ছে অসমোটিক ডায়ালিসিস, এটা হচ্ছে প্রেসার ডায়ালিসিস। এগুলো তো বুঝতেছেন, ঠিক আছে। যখন আমি লার্জ ভলিউম অফ ওয়াটার ইনটেক করি, ঠিক আছে, তখন তোমার ইসিএফ ভলিউমটা বেড়ে গিয়ে আমার ইউরিন ফরমেশন বেড়ে গিয়ে জিএফআর বেড়ে গিয়ে ইউরিন ফরমেশন বেড়ে গিয়ে ওয়াটারটাকে এক্সিড করার যে মেকানিজম সেটা হচ্ছে ওয়াটার ডায়ালিসিস, ঠিক আছে। অসমোটিক ডায়ালিসিস মানে আমার অসমোটিক প্রেসারের কারণে যেটা হবে, ঠিক আছে, বা অসমোটিক্যালি কোন একটা সাবস্টেন্স প্রেজেন্ট থাকার কারণে যে ডায়ালিসিস হবে, ঠিক আছে। আর হচ্ছে প্রেসার ডায়ালিসিস, যখন আমার আর্টেরিয়াল প্রেসারটা বেড়ে যাবে, ঠিক আছে। এখানে লেখছেন দেখেন একটু, ফরমেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ হাইপারটোনিক ইউরিন আইদার ডিউ টু এক্সেসিভ ইনটেক অফ ওয়াটার অর ডিফেক্টিভ আইডিএস অ্যাক্টিভিটি, ঠিক আছে। তাহলে এখানে আপনি এই জিনিসটা একটু খেয়াল রাখেন, সেটা কি আমার হাইপোটোনিক ইউরিন, অর্থাৎ ওয়াটার ডায়ালিসিস যেটা হবে, যে ইউরিনটা ফরমেশন হবে সেটা কিন্তু হাইপোটোনিক, ঠিক আছে। আর এগুলো আসলে তেমন মনে না রাখলে চলে, ঠিক আছে। আরটা কি হতে পারে দেখেন, এক্সেসিভ ইনফিউশন অফ হাইপোটোনিক ফ্লুইড, ঠিক আছে, এক্সেসিভ ইনফিউশন অফ হাইপোটোনিক ফ্লুইড। আরটা কি ডিক্রিজ এডিএস অ্যাক্টিভিটি, মনে থাকবে। এরপরে দেখেন অসমোটিক কেন হচ্ছে, ফরমেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন, সেটা আইসোটোনিক অর হাইপারটোনিক ডিউ টু পারসিস্টেন্স অফ আনরিঅ্যাবজর্বড অসমোটিক ইলেকট্রিক সাবস্টেন্স। তাহলে ওটা কি রাখেন, আমার ওয়াটার ডায়ালিসিস কেন হচ্ছে জিনিসটা, অসমোটিক ডায়ালিসিস কেন হচ্ছে, ঠিক আছে, এবং ওখানে যে ইনফরমেশন হচ্ছে সেটা কি একটু যদি পারেন একটু মনে রাখবেন, ঠিক আছে। আমার ওয়াটার যেটা হচ্ছে সেটা হাইপোটোনিক ইউরিন, ঠিক আছে, আর এদিকে তোমার অসমোটিকে যেটা হচ্ছে সেটা কি আইসোটোনিক
অর হাইপারটোনিক, ঠিক আছে। আর এখানে তো আমরাই জানেন ডায়াবেটিস মেলিটাস আমার কি হয় অসমোটিক ডায়াবেটিস, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তার আমার ডায়াবেটিস মেলিটাস কি হচ্ছে অসমোটিক ডায়াবেটিস, ঠিক আছে। সেখানে কেন হচ্ছে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য টিউবুলার ফ্লুইড, ঠিক আছে, ইনফিউশন অফ ম্যানিটল দিলে, ঠিক আছে। আরটা কথা হয় এক্সেসিভ ইনটেক অফ পলিস্যাকারাইড। এই ম্যানিটলটা কখন ইউজ করে বলতে পারবেন? ইনফিউশন অফ ম্যানিটল কখন ইউজ করে বলতে পারবেন? হ্যাঁ, স্যার জিএফআর মেজার করার সময়। এটা না, এটা ছাড়া আরটা যেটা আছে জিএফআর হয়তো লিখছে আর কি, জিএফআর সময় মেইনলি ইনুলিন ইউজ করা, আর কিছু ইউজ করা হয় না, ঠিক আছে। ইনুলিনটা মেজার করে। এই ম্যানিটলটা তোমার ক্লিনিক্যালি তখন ইউজ করা হয় যখন সেরেব্রাল ইদিমা হয়, ঠিক আছে। আমার ব্রেনে যখন আমার সেরেব্রাল ইদিমা হয় তখন কিন্তু তোমার এই ম্যানিটলটা ইউজ করা হয় সেটা রিডিউস করার জন্য, ঠিক আছে। একটু খেয়াল রাখবেন এগুলো আপনার যখন তার এর মেডিসিন যখন রোস্টার ডিউটি করবে, ঠিক আছে, বা ফিফথ ইয়ারে গেলে এগুলো জানতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন বিশেষ করে আমার নিউরো মেডিসিন যে সাবজেক্ট, ঠিক আছে, স্ট্রোকের পেশেন্ট গুলো তো সাবঅ্যারাকিড হেমারেজ বলেন, স্ট্রোক বলেন, ঠিক আছে, তারপর সেরেব্রাল স্ট্রোক, ব্রেন স্টেম স্ট্রোক, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার ওই নিউরো মেডিসিন আন্ডার ট্রিটমেন্ট দিতে হয়, ঠিক আছে। মেডিসিনরা পারে কিন্তু ওটা নিউরো মেডিসিন আন্ডার হচ্ছে মোস্ট গিয়া, ঠিক আছে। তাহলে দেখেন এই সেরেব্রাল ইদিমা যখন হয়, ঠিক আছে, তখন আমার এই মেনিটাল ডিস করা ইনফিউশন, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। একটু ক্লিনিক্যাল কিছু ইনফরমেশন নিয়ে নেন, কারণ এগুলো আপনারাও জানেন, আমারও পড়া যেত না। মিজান বল। হ্যাঁ হ্যাঁ। হুম। এটা আমরা যেখানে করছিলাম ওটা অটোমেটিক হয়ে গেছিল, কিন্তু তো মোবাইলের মাধ্যমে করলে ওটা দিবে আর কি, মেডিকেল কার্ডটা দিবে আর কি, প্রফেশনাল মেডিকেল কার্ড যেটা ওটা দিবে আর কি। আমরা তো তোর দোকানে করছিলাম যে অটোমেটিক্যালি হয়ে গেছিল, আলাদাভাবে কিছু করতে হয় নাই। ওখানে ওখানে তোর অপশন কোনটা, কয়টা দেখাচ্ছে? দুইটা? তাহলে ওটা মনে অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে প্রফেশনাল কার্ডটা অটোমেটিক্যালি হয়ে যাবে ওখানে। আচ্ছা আচ্ছা। এরপর দেখেন এখানে অসমোটিক ডায়ালিসিস অকার্স ইন ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। এটা একটু মেকানিজমটা দেখেছে না? তাহলে দেখেন এই তোমরা যে কিডনি বলতেছি আমরা, ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল বলেন, দেন ডিসটাল কনভলিউটেড টিউবিল বলেন, ঠিক আছে, ডিসেনি লুপ অফ হেনরি, ঠিক আছে। এই প্রত্যেকটা পার্টে কিন্তু তোমার এক একটা ট্রান্সপোর্ট সিস্টেম কাজ করে কিন্তু, ঠিক আছে। এবং এই ট্রান্সপোর্ট সিস্টেমের উপর হিসাব করে কিন্তু আমার ডায়াবেটিক ড্রাগ গুলো ইউজ হয়, ঠিক আছে। সো এটা যখন আপনারা উপরের লেভেলে বিশেষ করে ফোর্থ ইয়ারে যখন ফার্মাকোলজি পড়বেন তখন ওখানে এটা নিয়ে একদম ডিটেইলস আলোচনা আছে, ঠিক আছে। কোন ড্রাগ আমরা কোন জায়গায় ইউজ করি, ঠিক আছে। এই কারণে লুপ ডায়াবেটিস নামে একটা নাম শুনবেন, ঠিক আছে। সো যেটার মেইন ফাংশন কোথায়, লুপ অফ হেনরিতে, ঠিক আছে, লুপ ডায়াবেটিস, ঠিক আছে। এই বিশেষ করে যেটা আমরা ফুসেমাইড বলি, ঠিক আছে, এই ফুসেমাইডটা আর কি, যেটা অনেক সময় ল্যাসিক্স হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু এই প্রক্সিমাল কমিটির তোমার এক এক জায়গায় যে একটা সিস্টেম ট্রান্সপোর্ট সিস্টেম আছে, সেই ড্রাগগুলো কিন্তু ওই জায়গায় কাজ করে। তাহলে আমি যে ফুসেমাইড বললাম সেটা তোমার লুপ অফ হেনরিতে কাজ করে, ঠিক আছে, এবং ওটার নাম এখানে লুপ ডায়াবেটিস, ঠিক আছে। এবং এফিকাসি দিতে হিসাব করলে কিন্তু লুপ ডায়াবেটিস বেশি, ঠিক আছে। এবং এই ডায়াবেটিস গুলো আমরা তখন ইউজ করি যখন কোনো একটা পেশেন্টের নরমালি পা ফোলা চলে আসে, ঠিক আছে। কজ তো বের করতে হয়, তারপরেও তার ফোলা কমে যাওয়ার জন্য আমরা নরমালি লেসিক্স যেটা ফুসামেট বলতেছি ওই ট্যাবলেট ইউজ করে থাকি, ঠিক আছে। এবং ডায়াবেটিক ট্যাবলেট কিন্তু অবশ্যই কি সকালে দিতে হবে, ঠিক আছে। রাতে দিলে না হয় পেশেন্ট আর প্রস্রাবের কারণে ঘুমাতে পারবে না, সে শুধু ওয়াশরুম আসা যাওয়া করবে। তাহলে দেখেন অসমোটিক ডায়ালিসিস একটু মেকানিজমটা দেখেছে এখানে, কি লিখছে দেখেন, block of sodium ion to chlorine potassium co-transport in the ascending level openly। আপনাদের যদি এখন এত বেশি দরকার নেই কোন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় কাজ করে, ঠিক আছে, এটা উপর লেভেলে গেলে জানতে পারবেন। তারপর একটু টুকটাক একটু মনে রাখতে পারলে ভালো, যদি বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন আমার অ্যাসেন্ডিং লিভার লো ফ্যামিলিতে কোনটা কাজ করে, এই সোডিয়াম আয়ন টু ক্লোরাইড পটাশিয়াম কো ট্রান্সপোর্টটা কাজ করে, ঠিক আছে। এরপর কি দেখেছে দেখেন, এটা যখন ব্লক করে দিচ্ছে তখন কি হচ্ছে, তোমার ডিক্রিজ সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম রিঅ্যাবজর্পশন ইন দা অ্যাসেন্ডিং লিভার লো ফ্যামিলি। এরপর কি হচ্ছে, মেডুলারি অসমোলারিটি হচ্ছে, ঠিক আছে। ওয়াটার রিঅ্যাবজর্পশন ডিক্রিজ ইন দা কালেক্টিং ডাক্ট কালেক্টিং টিবিউল ডিউ টু ডিক্রিজ অসমোটিক গ্রেডিয়েন্ট অ্যাজ মেডুলারি অসমোলারিটি ইজ রিডিউসড, এক্সক্রিশন অফ লার্জ অ্যামাউন্ট অফ আইসোটোনিক অর হাইপারটোনিক ইউরিন। বুঝতে পারছেন? এটা হচ্ছে অসমোটিক ডায়ালিসিস কিভাবে হয় সেটা তোমার মেকানিজম দিয়ে দেখেছি, ঠিক আছে, বিশেষ করে ট্রান্সপোর্ট সিস্টেম হিসাব করে আর কি, ঠিক আছে। আর ডায়াবেটিসে কি হচ্ছে দেখেন, unreabsorbed osmotically active substances in the proximal convoluted tubule. Osmotically active substance hold water in the tubule.
decrease reabsorption of water in the proximal column tubule, excretion of large amount of isotonic hypertonic, ঠিক আছে? তাহলে আমার ডায়াবেটিস মেলিটাসে তোমার বিশেষ করে গ্লুকোজটা থাকার কারণে তোমার কি হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাওয়ার কারণে কিন্তু আমার কি হচ্ছে আলটিমেটলি তোমার এই এক্সক্রিশন অফ লার্জ অ্যামাউন্ট অফ আইসোটোনিক আর হাইপারটোনিক হচ্ছে। এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের যে ডায়ারিস হচ্ছে সেটার মেকানিজম বলছে, ঠিক আছে? আর এই মেকানিজমটা কোথায় কাজ করতেছে মেইনলি এমনি অসমোটিক ডায়ারিস, বিশেষ করে যদি আমি কোনো ডাক্তার দিয়ে করতে চাই সেটা কোথায় তোমার এসএনইলিওপ্যাথিতে, ঠিক আছে? বাই ব্লকিং অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম ট্রান্সফার সিস্টেম। আমি জাস্ট মনে রাখেন, এগুলো আপনার জন্য বেশি কঠিন হচ্ছে। ওয়াটার ডায়ারিসিস একটা হতে পারে আমি যদি বেশি ওয়াটার খাই, ঠিক আছে? আরটা হতে পারে কি আমার এই ডেসিকেশন কমে গেছে, ঠিক আছে? এডিএসটি খেয়াল রাখেন, ডিক্রিজ ওয়াটার অ্যাবজর্পশন ইন দ্য লেট ডিস্টাল টিউবুল কালেক্টিং দ্য কালেক্টিং টিউবুল। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ আপনাদের তো আগে বললাম কিডনিতে আমার ওয়াটার অ্যাবজর্পশন কবে হতে পারে তিন ভাবে, ঠিক আছে? একটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার অ্যাবজর্পশন, যেটা মিলে প্রক্সিমাল কমিটিউবুল হচ্ছে, তারপর হচ্ছে তোমার ডিসেন্ডিং লিভে যেটা হয় সেটা হচ্ছে তোমার কোনটা বাই ডিভিশনের মাধ্যমে, ঠিক আছে? আর বিশেষ করে লেট ডিস্টাল টিউবিউল কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল কালেক্টিং ডাক্ট, ঠিক আছে? এখানে তোমার যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় আইডিএস এর মাধ্যমে, সেটা হচ্ছে আমার কি ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন, ঠিক আছে? সো এরকম একটা এমসিকিউ আসছিল কিন্তু, ঠিক আছে? আপনাদের কোন একটা সিওর এমসিকিউতে আসছে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন দিয়ে, ঠিক আছে? আর আপনাদের অনেকগুলো এমসিকিউ মানে আমি এখানে গিয়া করছিলাম, সমাধান করছিলাম, ঠিক আছে? আপনার পরবর্তীতে পরীক্ষার আগে এসে একটু ম্যাডাম থেকে এগুলো কালেক্ট করে নিয়ে যান, ঠিক আছে? কারণ বিগত বছরের এমসিকিউ গুলো থেকে রিপিট হয় অনেক। এরপর দেখেন প্রেশার ডায়ালিসিস কি বলতেছে, এটা যেটা কথা হচ্ছে হাইপারটেনশন হচ্ছে, ঠিক আছে? সিস্টেমিক ব্লাড প্রেশার বেড়ে গেলে আমার গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার বেড়ে যাচ্ছে, গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার বাড়লে জিএফআর বাড়বে, জিএফআর বাড়লে আমার কি হবে দেখেন লার্জ ভলিউম অফ গ্লোমেরুলার ফর্মড এন্ড ফ্লো করতেছে কুইকলি থ্রু দ্য টিউবিউল, ঠিক আছে? আলটিমেটলি আমার রিঅ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, ঠিক আছে? দেন এক্সক্রিপশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রেশার বাড়ানোর মেকানিজম, এটা বেশি দরকার নেই এখানে। আপনি কোনটা পার্থক্য একটু পারলে দেখে নিয়েন। এখান থেকে জাস্ট দুইটা জিনিস খেয়াল রাখেন, ওয়াটার ডায়ারিসিস আমার কি ওয়াটার অ্যাবজর্পশন নরমাল, বাট অসমোটিক ডায়ারিসিস ওয়াটার অ্যাবজর্পশন কমে যাচ্ছে, ঠিক আছে? তারপর এডিএস অ্যাক্টিভিটি তোমার ওয়াটার ডায়ারিসিস ডিক্রিজ হবে, অসমোটিক এর নরমাল, ঠিক আছে? ইউরিন অসমোটিক এরকম হবে, এটা হাইপো হবে, ওটা আইসোর হাইপার। ইলেক্ট্রোলাইট লস এটা লেস, এটা মোর। শেষ করে দিবা কোনো বিষয় না। এরপর কাউন্টার কাট মেকানিজম নট এফেক্টেড, বাট এখানে এফেক্টেড, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখিয়েন। প্লাজমা ক্লিয়ারেন্স বা রেনাল ক্লিয়ারেন্স এগুলো তো জানেন আপনারা, ঠিক আছে? দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা হুইচ কন্টেন্স দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এক্সক্রিটেড আউট থ্রু ইউরিন পার মিনিট, ঠিক আছে? রেনাল ক্লিয়ারেন্স কি কি 100% রিঅ্যাবজর্ব হয় এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এগুলো তো আপনারা জানেন। তাহলে ওটা ডেফিনেটলি খেয়াল রাখবেন, ঠিক আছে? রেনাল ক্লিয়ারেন্স বা প্লাজমা ক্লিয়ারেন্স জিনিসটা কি? ড্রব্যাক অফ ইনসুলিন, এগুলো দরকার নেই, আপনারা বাদ দেন। ইউনিট কেস অফ জেফার এস্টিমেশন এটা তো আশা করি জানেন, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, বিশেষ করে গাইডলাইনে একটা চার্ট আছে, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার আমি ভুলে গেলাম, ওখানে তোমার এই বিভিন্ন সাবস্টেন্সের একটা ক্লিয়ারেন্স দিয়ে তোমার চার্ট দিয়েছে, ঠিক আছে? ওইরকম একটা এমসিকিউ আসছিল কিন্তু, ঠিক আছে? প্যারামিন হিপ্রিক অ্যাসিডের ক্লিয়ারেন্স কত, তারপর তোমার গ্লুকোজের ক্লিয়ারেন্স কত, এই চার্টটা একটু দেখে নিন, ঠিক আছে? বেশি ওখানে পাঁচটা না কয়টা সাবস্টেন্সের একটা ক্লিয়ারেন্স একটা চার্ট দিয়েছিল, ঠিক আছে? ওটা এমসিকিউতে আসছিল মনে, ঠিক আছে? ওটা একটু পারলে দেখে নেবেন। তাহলে ইলুরিন ক্লিয়ারেন্সটা আমরা কিভাবে হিসাব করি দেখেন একটু। জিএফআর, ঠিক আছে? বেশ করে এটা খেয়াল রাখেন, জিএফআর ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ইলুরিন ইন দ্য ইউরিন ইনটু ইউরিন ফ্লো পার মিনিট, ঠিক আছে? অথবা ভলিউম অফ ইউরিন বলে বা ইউরিন ফ্লো বলে, ঠিক আছে? আর হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইউরিন ইন দা প্লাজমা। তাহলে একটা হচ্ছে আমার ইউরিনের কনসেন্ট্রেশন লাগবে, সাথে ইউরিন ফ্লো রেটটা লাগবে, ঠিক আছে? অথবা ভলিউম অফ ইউরিনটা লাগবে পার মিনিটে। এটাকে আমি এটার গুণফলকে সামেশনকে আমি কি দিয়ে ভাগ দিতে হবে, আমার কনসেন্ট্রেশন অফ ইউরিন ইন দা প্লাজমা, ঠিক আছে? সো হাউ জিএফআর ক্যালকুলেট ফর্মুলাটা খেয়াল রাখবেন। ড্রব্যাক অফ ইলুরিন কি বলতেছে দেখেন, এগুলো আসলে বাদ দেন, এগুলো এতগুলো পড়া দরকার নেই। মোস্ট রিলায়েবল মেথড অফ মেজারিং জিএফআর, বাট কি লিখছে দেখেন আবার এখানে, মোস্ট রিলায়েবল মেথড অফ মেজারিং জিএফআর, ঠিক আছে? নট ইউজফুল ক্লিনিক্যালি, ঠিক আছে? আসলে এগুলো যারা নেফ্রোলজিস্ট, ঠিক আছে, ওরাই এ সম্পর্কে একটু ভালো ধারণা দিতে পারবে, ঠিক আছে?
ইলুরিন মাস্ট বি অ্যাডমিনিস্ট্রেড বাই আইভি টু গেট রিলেটিভলি কনস্ট্যান্ট প্লাজমা লেভেল, ঠিক আছে, এটা আইভি দিতে হবে, ঠিক আছে। কেমিক্যাল অ্যানালাইসিস প্রেজেন্ট ইউজ রেডিও লেভেল, হাউএভার দিস may also be bind to protein and destroy. Problem of IV infusion of GFR marker avoided by using an endogenous substance with inulinic properties creatinine, ঠিক আছে। দ্যাট মিনস আলটিমেটলি বোঝাতে চাচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা ইউজ করা হচ্ছে, এটা বোঝাতে চাচ্ছে, ঠিক আছে। রেনাল প্লাজমা ফ্লো বাদ দেন, এগুলো বেশি করে হচ্ছে এই চার্ট, এটি কিসের ক্লিয়ারেন্স রেট, ক্লিয়ারেন্সের ডিপেন্ডস সলিউট গ্লুকোজ আসছে এখানে, এখানে একটা প্যারামিনে হিপ্রিক অ্যাসিড ছিল, তাহলে দেখো না যে চারটা বলছিলাম এখানে তার কিন্তু অনেকটা চলে আসছে, ঠিক আছে। গ্লুকোজ কিন্তু দেখেন ক্লিয়ারেন্স কত 0, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। ক্রিয়েটিনিন কত 140, ঠিক আছে। সো আপনারা ক্রিয়েটিন ক্লিয়ারেন্স ভ্যালু বলতে গেলে কিন্তু 140 ml পার মিনিট বলিয়েন, ঠিক আছে, এটা বলতে পারবেন। এটা কার রেফারেন্স, গাইডলাইন রেফারেন্স, ঠিক আছে। ইউরিন হচ্ছে কত 125, ঠিক আছে। পটাশিয়াম 12 বলতেছে ফসফেট, এখানে প্যারামিনের হিপ্রিক অ্যাসিড ছিল, ঠিক আছে। এটা মনে হয় ওই, তাহলে ওই চারটা আপনি একটু গাইডলাইনে দেখবেন, গাইডলাইনে দেখবেন, ঠিক আছে, গাইডলাইনে দেখলে বুঝতে পারবেন। তার ম্যাক্সিমাম অবশ্যই এখানে চলে আসছে গ্লুকোজ, তারপর ক্রিয়েটিনিন, ইলুলিন, ঠিক আছে। জিএফআর ভার্সেস প্লাজমা ক্রিয়েটিনিন অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, তাহলে কি বলছে দেখেন, ইট ইজ, আচ্ছা নরমাল ইউরিন কি বলেন তো, নরমাল ইউরিনের পিএইচ কত? Slightly acidic, এখানে 4.5 দেওয়াই আছে to না, আচ্ছা আচ্ছা। 4.5 to 6. 4.5 থেকে হাইয়েস্ট 6 হাইয়েস্ট হতে কত 8 হতে 4.5 পারে? to 6.8. 8 হাইয়েস্ট কত হতে পারে? 8 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। 8 8 পর্যন্ত। হ্যাঁ, যারা স্ট্রিক্ট ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে এটা আপ টু 8 হতে পারে, ঠিক আছে। বাট আপনারা বলার সময় আপ টু 8 বলবেন না, ঠিক আছে। আপনারা 4.5 থেকে 6 বা 6 এতটুকু বলবেন, তখন এটা নেক্সট কোশ্চেন হতে পারে আপ টু কতটুকু হতে পারে, ঠিক আছে, তখন এটা বলবেন, ঠিক আছে। 4.5 থেকে 8 বলিয়ে না, আপনারা 4.5 থেকে 6 এতটুকু বলবেন। এরপর তো বলতে পারে আপ টু কতটুকু হাইয়েস্ট হতে পারে, ঠিক আছে, সেটা কাজে হতে পারে। একটু কোশ্চেন করার সুযোগ দিবেন। So what do you mean by acidification of urine? It is the process by which alkaline filtrate produced at the level of Bowman's capsule finally turns into acidic urine, ঠিক আছে। অথবা শর্টকাটে বলতে গেলে the process of formation of acidic urine is called acidification of urine, ঠিক আছে, এটাও বলা যায়। It is the process by which alkaline filtrate produced at the level of Bowman's capsule finally turns into acidic urine, ঠিক আছে। মেকানিজম অফ এসিডিফিকেশন অফ ইউরিন, ঠিক আছে, একটা হচ্ছে প্রক্সিমাল এসিডিফিকেশন, আরটা কি বলতেছে ডিস্টাল এসিডিফিকেশন, ঠিক আছে। প্রক্সিমালে মেইনলি কিভাবে হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের মাধ্যমে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আর ডিস্টালে কিভাবে হচ্ছে বাইকার্বনেট জেনারেশনের মাধ্যমে, ঠিক আছে। প্রক্সিমাল এসিডিফিকেশন ভিতরে কি বলতেছে দেখেন, ইট ইজ কনসার্নড উইথ দ্য কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ দ্য ফিল্টার্ড বাইকার্বনেট and 80 to 90% bicarbonate reabsorb in the proximal contribute remaining কত পার্সেন্ট 10-20% হচ্ছে অ্যাসিডিক লেভেল ওভার ফেলিতে, ঠিক আছে। এই জিনিসটা দেখেন এট নরমাল জিএফআর এন্ড নরমাল প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন হচ্ছে কত, ঠিক আছে। টিবিয়াল লোড অফ বাইকার্বনেট ইজ অ্যাবাউট, এতে কোনো দরকার নেই, আপনি এখান থেকে নরমাল জিএফআর তো জানেন, এটা পার ডে তে কত, পার আওয়ারে কত, পার মিনিটে কত, একটু খেয়াল রাখেন, ঠিক আছে। দেন নরমাল প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন কত, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। পার লিটারে কত 25 মিলিমিটার, খেয়াল রাখেন। For reabsorption of every bicarbonate from filtrate, one hydrogen is to secreted from the tubule. এই জিনিসটা খেয়াল রাখবেন। For reabsorption of every bicarbonate from filtrate, one hydrogen is to be secreted from the tubule lumen, ঠিক আছে। The effluent position of tubule together secrete 4500 minimal hydrogen direct to the reabsorb completely. Thus complete reabsorption of bicarbonate causes reduction of pH of filtrate from 7.4 to 6.8. তাহলে এখান থেকে মেসেজ যেটা রাখবেন সেটা হচ্ছে কি দেখেন, একটা হচ্ছে আমার কমপ্লিট রিঅ্যাবজর্পশন হচ্ছে সেটা পিসিডি তে কত হচ্ছে, অ্যাসেন্ডিং এ কত হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে অন্ততপক্ষে জিএফআর এর পার ডে তে কত, বাইকার্বনেট কনসেন্ট্রেশন পার লিটারে কত, ঠিক আছে। আর এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রতি মোল বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যেন আমার একটা হাইড্রোজেন কি হচ্ছে সিক্রেট হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এতে করে কিছু মনে রাখার দরকার নেই, এগুলো বেশি হচ্ছে আপনাদের জন্য। এটা হচ্ছে তোমার ওই ফিগারের মাধ্যমে দেখা থাকবে, ঠিক আছে। mechanism of bicarbonate reabsorption and sodium hydrogen exchange in the proximal cumule and thick loop of Henle, ঠিক আছে। তাহলে দেখেন এটা যেটা বেসেলেস্টাল মেমব্রেন, বেসেলেটাল মেমব্রেন বলি, সেখানে দেখেন কি আছে, সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ঠিক আছে। আর এদিকে আবার সোডিয়াম পটাশিয়াম আছে, এটা হচ্ছে টিউবেল লুমেন, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইড টিউবুলার সেল, এটা হচ্ছে কোথায় টিউবেল লুমেন, ঠিক আছে। এবং এখানে দেখেন আলটিমেটলি কি হচ্ছে তোমার বাইকার্বনের সাথে আমার হাইড্রোজেন আয়ন যোগ হয়ে, ঠিক আছে, বাইকার্বনিক অ্যাসিড ফর্ম করছে, ঠিক আছে। সে কার্বনিক অ্যাসিড বেরিয়ে গিয়ে তোমার ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড
ফর্মেশন করতেছে, ঠিক আছে। আর এখান থেকে টিউবুলার সেল থেকে আমার যে হাইড্রোজেনটা কি হচ্ছে তোমার সিক্রেট হচ্ছে, ঠিক আছে। সেই সিক্রেটটাই আবার ওইদিকে তোমার বাইকার্বনের সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করতেছে, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড আবার ভেঙে গিয়ে আলটিমেটলি দেখেন এগুলো তোমার লুমেন থেকে বাইকার্বনেট অ্যাসিড আবার এদিকে আসছে, আবার এদিকে তোমার ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইডে যাচ্ছে, ঠিক আছে। এটা দেখেন। আচ্ছা, আপনাদের এগুলো বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে না? পড়ানো হয়েছে? Yes, জি sir. স্যার। ঠিক আছে। বাফার মেকানিজম কি, ঠিক আছে। এই বিশেষ করে তোমার বাইকার্বনেট বাফার মেকানিজম, ফসফেট বাফার মেকানিজম, অ্যামোনিয়া বাফার মেকানিজম, এগুলো আপনারা ওখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। সেম জিনিস, কিন্তু এটা আমি মনে করি বায়োকেমিস্ট্রি একটু ভালোভাবে পড়াতে পারবে। ডিস্টাল অ্যাসিডিফিকেশন বাদ দেন, এগুলো আপনার জন্য বেশি কঠিন হয়ে যাচ্ছে। ডিস্টালে কি লিখছে দেখেন, বাফারিং অফ সিক্রেটেড হাইড্রোজেন আয়ন by filtrate phosphate and generation of new bicarbonate. Buffering of hydrogen ion secretion by ammonia in the Cartan tubule. তাহলে কার্টিন টিউবুলে কোন মেকানিজম কাজ করতেছে? অ্যামোনিয়া মেকানিজম, ঠিক আছে। অ্যামোনিয়া বাফারটা, ঠিক আছে। এগুলো ওখানে আমি আর ডিটেইলস বলতে চাচ্ছি না, এগুলো বায়োকেমিস্ট্রি থেকে আপনারা ভালো একটু ধারণা নিন। ডিস্টাল অ্যাসিডিফিকেশন কি বলতেছে, it is concerned with excretion of non-volatile metabolic acid accompanied by generation of new bicarbonate within the tubular cell, ঠিক আছে। It happens to occur primarily in the collecting duct and partly in the distal convoluted tubule. তাহলে আমার প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন কোথায় হচ্ছে? প্রক্সিমাল কনভেক্টিভ টিউব হচ্ছে, পিসিডি হচ্ছে, ঠিক আছে। আর ডিসটাল মিলে কোথায় হচ্ছে তোমার কালেক্টিং ডাক্টে এবং ডিসিডিতে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল রাখবেন অ্যাসিডিফিকেশন অফ ইউরিন আমার কোন কোন পার্ট অংশ নিচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সবাই, ঠিক আছে। এখান থেকে এমসিকিউর জন্য এমএসটা রাখবেন, ঠিক আছে। অ্যাসিডিফিকেশন অফ ইউরিন কোথায় কোথায় হচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন, নর্মাল অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল অন এভারেজ প্রোডিউসেস অ্যাবাউট 70 মিলিমোল নন ভোলাটাইল অ্যাসিড পার ডে। জিনিসটা একটু খেয়াল রাখেন, নর্মাল অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল অন এভারেজ প্রোডিউসেস অ্যাবাউট 70 মিলিমোল non-volatile acid per day, which is immediately buffered by the body vapor, ঠিক আছে, to incorporate their proton into the body water at the cost of reduction of plasma bicarbonate content by 70 millimole. তাহলে এটা খেয়াল রাখেন, জাস্ট আমার প্রতিদিনে 70 মিলিমোল নন ভোলাটাইল অ্যাসিড প্রডিউস হচ্ছে এটা। আর ডিস্টাল অ্যাসিড কোথায় হচ্ছে? এখানে কোন বাফারটা কাজ করতেছে তাহলে? একটা হচ্ছে অ্যামোনিয়া বাফার, একটা হচ্ছে কোনটা ফসফেট বাফার, ঠিক আছে। অ্যামোনিয়া এবং ফসফেট, ঠিক আছে। ওখানে বাইকার্বনেট প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তোমার বাইকার্বনেট বাফারটা কাজ করতেছে মেইনলি। আর এখানে আমার এই কার্টিনটা ডিসের কমিটিউলে কোন বাফার কাজ করতেছে? তোমার ফসফেট এবং অ্যামোনিয়া বাফার, ঠিক আছে। এমএস একটু ভালো করে খেয়াল রাখেন, আমি আর এটা ডিটেইলস বলতে চাচ্ছি না এখানে। ইম্পর্টেন্স অফ ডিস্টাল অ্যাসিডিফিকেশন কি বলছে দেখেন, নন ভোলাটাইল, ঠিক আছে। যেগুলো ভোলাটাইল সেগুলো আমার লাংয়ের মাধ্যমে এক্সপিরেশনের মাধ্যমে চলে যাবে, ঠিক আছে। বাট যেগুলো নন ভোলাটাইল মেটাবলিক অ্যাসিড সেগুলো তোমাকে কি করতে হবে? আলটিমেটলি কিডনির মাধ্যমে এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। So importance of distal acidification, non-volatile metabolic acid are excreted from body within the acidic urine, ঠিক আছে। Thus excreting acidic urine kidney plays important role in the maintaining acid balance. কথাটা বুঝতে পারছেন? কারণ যেগুলো ভোলাটাইল অ্যাসিড সেগুলো আমার লাংয়ের মাধ্যমে এক্সপিরেশনের মাধ্যমে চলে যাবে, ঠিক আছে। বাট যেগুলো নন ভোলাটাইল সেগুলো আলটিমেটলি কিডনির মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে। এবং এই নন ভোলাটাইল অ্যাসিড গুলো আমার ইউরিনে থাকার কারণে আমার ইউরিন কি হয়ে যাচ্ছে? অ্যাসিডিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আলটিমেটলি কথা হচ্ছে এটাই। সো অ্যাসিডিক সাবস্টেন্সেস প্রেজেন্ট ইন দ্য ইউরিন কি কি? একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি বাইফসফেট আয়ন, ঠিক আছে। আরটা হচ্ছে ফ্রি হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। এটা এমসিকিউর জন্য খেয়াল রাখবেন, ঠিক আছে। আর কয়েকটা স্লাইড আছে, বেশি না, শেষ করে দিচ্ছি। পিএসও প্রেস এখানে 4.5 থেকে লিখছে, আপনারা ওটাই বলেন, ঠিক আছে। 4.5 থেকে 6 বা 4.5 থেকে 6টা বলেন, আপ টু 8 পর্যন্ত হতে পারে। লিমিটিং পিএইচ অফ ইউরিন, এটা কি বলছে দেখেন একটু, দ্য মিনিমাম পিএইচ অফ ইউরিন, the minimum pH of urine is called limiting pH of urine। এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। ভালো ভালো ওদের সরকারে জিজ্ঞেস করতে পারে বা এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। ইট ইজ কত? 4.5। ও দ্যাট মিন্স আমাদের রেঞ্জের ক্ষেত্রে আমরা মনে করেন যেটা 4.5 সেটাকে লোয়ার রেঞ্জ বলে থাকি, যেটা 6 সেটাকে আপার রেঞ্জ বলে থাকি, ঠিক আছে। তাহলে আমার লোয়ার রেঞ্জটা হচ্ছে, যেটা লোয়ার রেঞ্জ, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি লিমিটিং পিএইচ 4.5, ঠিক আছে। এখানে কি লিখছে দেখেন, at pH 4.5 the urinary hydrogen concentration rises to 40 micromole per liter, which is 1000 times greater than intracellular hydrogen concentration. এটা কত থাকতেছে? 40 nanomole at pH 7.4 in Carlton duct cell. Against this huge cell to lumen gradient of hydrogen ion at urine pH 4.5, intracellular pH 7.4, proton pump of Carlton duct fails to secrete hydrogen ion.
anymore to lower the urine pH further. কথাটা বুঝতে পারছেন? এই কারণে এটাকে লিমিটিং pH বলতেছে, ঠিক আছে? অর্থাৎ আমার যখন ইউরিন পিএইচটা 4.5 এর চলে আসে তখন তোমার কালেক্টিং ডাক্টের প্রোটন ফর্মটা হাইড্রোজেন আয়ন সিক্রেট করতে কি হয়ে যায়, ফেলিওর হয়, ঠিক আছে? এই কারণে তোমার এটাকে কি বলতেছে, লিমিটিং পিএইচ বলতেছে, ঠিক আছে? সো 4.5 ইজ দ্য লিমিটিং পিএইচ অফ ইউরিন। অন্ততপক্ষে জিনিসটা কি, এটা খেয়াল রাখেন, ঠিক আছে? একটু দেখুন একটু। হ্যালো, হইবি না, এখন নিবে, একটু ব্যস্ত আছে তো, 2 দিন পরে। তাহলে অ্যাসিডিক ইউরিন ডিউ টু ক্যালসিয়াম কার্বাইড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, আর হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? তাহলে অ্যাসিডিক ইউরিন ডিউ টু কি কি হবে, কার্বন হচ্ছে বল ক্যালসিয়াম কার্বাইড থাকলে হতে পারে কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, সোডিয়াম বাইকার্বনেট। রেনাল মেইনটেন্স অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন কিভাবে করে, ঠিক আছে? একটা হচ্ছে হাইড্রোজেন সিক্রেশনের মাধ্যমে করবে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের মাধ্যমে করবে, বাইকার্বনেট পটাশের মাধ্যমে করবে, ফসফেট এক্সট্রাকশন করবে, অ্যামোনিয়া, ঠিক আছে? সেই জিনিসটা একটু পালিকা রাখে, ঠিক আছে? সে হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা মেইনটেইন কিভাবে করতেছে, বাই সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করবে, পটাশন করবে, ঠিক আছে? ফসফেট এক্সট্রাকশন করবে, অ্যামোনিয়া অ্যাবজর্পশন করবে, ঠিক স্যার আছে? আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না। এটা আসলে তোমাদের ল্যাপটপের সমস্যা, ঠিক আছে? আমি কি করতাম, আচ্ছা আমি আবার রিপিট করতেছি এখানে। তাহলে অ্যাসিডিক ইউরিন কি কি কারণে হতে পারে, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বেটের কারণে হতে পারে, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড, মোনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এন্ড সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? আর রেনাল মেইনটেন্স অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স আমার হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কিভাবে মেইনটেইন করতেছে, এক হচ্ছে বাই প্রোডাক্ট, বাই সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করবে, প্রোডাকশন করবে, অ্যামোনিয়াম আয়ন অ্যাবজর্পশন করবে, বাট ফসফেট এক্সট্রাকশন করবে, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াটা অ্যাবজর্পশন করতেছে, অ্যামোনিয়ামটা, বাট ফসফেটটা এক্সট্রাকশন করতেছে। অসমোলার ক্লিয়ারেন্স মনে হয় না এটা বেশি ইম্পর্টেন্স। ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, free water clearance কি বলতেছে দেখেন, it is the volume of water excreted through the kidney or retained in the plasma per minute in excess or deficit of volume required to excrete urinary solute load as isotonic to plasma। তাহলে এটা কিভাবে বের করে দেখেন, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স ইকুয়াল টু, একটা হচ্ছে ভলিউম অফ ইউরিন পার মিনিট, সেখান থেকে কোনটা বাদ দিতে হবে, অসমোলার ক্লিয়ারেন্সটা বাদ দেন, এটা ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স হাইপারটোনিক ইউরিন নেগেটিভ পাবে। এটা কি ইন্ডিকেট করতেছে, ইট ইন্ডিকেটস রেনাল কনসেন্ট্রেটিং অর ডাইলিউটিং পাওয়ার। এটা লাস্ট স্লাইড, এটা কি বলতেছে দেখেন, if the plasma osmolarity is 300 milliosmol per liter and urine osmolarity is 600 milliosmol per liter and urine purity is, দরকার নেই আমার ডিসিটি ইম্পর্টেন্স লাগতেছে না, বাদ দেন, ঠিক আছে? তাহলে এখান থেকে একটু আপনারা যেটা বলতেছি, এটা আমি প্রথম থেকে একটু বলেছি, সবগুলো কথা লাগবে না, ঠিক আছে? এখানে স্লাইড আসলে অনেক বেশি স্লাইড, এগুলো যেগুলো বলছি এগুলো একটু খেয়াল রাখবার চেষ্টা করবেন, ঠিক আছে? বা এগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো তো অনেক কিছু জানার জন্য ম্যাডাম ইয়ে করছে, দেখেন তাহলে একটা হচ্ছে এখান থেকে যেটা মনে রাখবেন সেটা কি, বিশেষ করে লোকেশনটা মনে রাখবেন, বারটিবার লোকেশনটা মনে রাখবেন, ঠিক আছে? আর এটা তো আপস এন্ড ডাউন হয়, কারণ এই জিনিসটা মনে করেন আপনার এমসিকিউর জন্য দরকার, ঠিক আছে? আর এটা তো আপনাদের বাইবাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এরপর এখান থেকে 1 মিলিয়ন পার এসে দেখবেন, এখান থেকে বিশেষ করে আপনারা কোনটা এন্ডোক্রাইন ফাংশনটা ভালো করে মনে রাখবেন কি কি, ঠিক আছে? মেটাবলিকের ভিতরে এগুলো তো মনে রাখতে পারলে ভালো, আর একদম শর্টকাট এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা বাইবার সময় এটা বলতে পারবেন, আর এডিশনের জন্য এটা ইম্পর্টেন্স ডিবিটা, ঠিক আছে? এরপর অ্যাসেসমেন্ট এটা জানেন আপনারা, এন্ডোক্রাইন ফাংশনের ভিতর নেপ্রন একটু পার্টগুলো মনে রাখবেন, ঠিক আছে? ক্লাসিফিকেশন, নেপ্রনের ক্লাসিফিকেশনটা মনে রাখবেন, ডিফারেন্সটা মনে রাখবেন, ফাংশন অফ নেপ্রনটা মনে রাখবেন, তারপর জাক্সটাগোনাল অ্যাপারেটাস জিনিসটা কি, এটার কম্পোনেন্ট কি, লোকেশন কোনটার কোথায়, কোনটা কি সিক্রেট করে বা কোনটার কাজ কি, ঠিক আছে? জাস্ট এক লাইন আর কি, ঠিক আছে? এত বেশি মনে রাখার দরকার নেই। মেসেঞ্জার সেল, ফ্যাগোসাইটিক, এপিথেলিয়াল নেচার, কন্ট্রাক্টাইল, লোকেশনটা মনে রাখবেন, এটা এই লেভেলের দরকার নেই আপনাদের। ফাংশন অফ জাক্সটাগোনাল অ্যাপারেটাসটা মনে রাখবেন, কারণ জাক্সটাগোনাল অ্যাপারেটাস শর্ট নোট আসবে, ঠিক আছে? শর্ট নোট আসে যেটা করবেন, ফিগার আছে মনে, ঠিক আছে? যদি ফিগার থাকে ফিগারটা একে লেবেলিং করবেন,
লেবেলিং করে ফাংশন লিখে দিবেন, ঠিক আছে? কারণ শর্ট নোটে আপনাদের আড়াই নাম্বার থেকে বেশি থাকবে না মনে হয়, ঠিক আছে? তাহলে যেটা করবেন, জিনিসটা কি লিখার পর ফিগারটা একে লেবেলিং করে দুইটা ফাংশন লিখবেন, ব্যাস এনাফ, এর থেকে আর বেশি কিছু দরকার নেই। এটা বারবার বলতেছি কিন্তু, ঠিক আছে? গ্লোমেরুলার মেমব্রেন একটু জিনিসটা কি, লেয়ার গুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? আর এখান থেকে ওই মেসেজটা রাখবেন মনে, কোনটা এটার নরমালি ফেনিস্ট্রির 4টা কত, ঠিক আছে? আর অ্যালবুমিনের কত, ঠিক আছে? অ্যালবুমিন সাইজ কম হওয়ার কারণে কেন যেতে পারতেছে না, ওই বিশেষ করে ইলেকট্রিসিটি রিপালসের কারণে, ঠিক আছে? তাহলে এখান থেকে গ্লোমেরুলার মেমব্রেন জিনিসটা কি, এটার স্ট্রাকচারে কি কি আছে এবং 4 এর সাইজটা মনে রাখবেন, ঠিক আছে? এগুলো তেমন দরকার নাই। রেনাল ব্লাড ফ্লো এমসিকিউর জন্য মনে রাখবেন, পিকুলারিটিস অফ রেনাল ব্লাড ফ্লো মাস্ট লাগবে এটা। এখান থেকে নেট ফিল্ট্রেশন প্রেসার জিনিসটা কি, গ্লোমেরুলার, এগুলো আপনারা জানেন, বলার দরকার নেই। দেন এটা তো রিটেনের জন্য ইম্পর্টেন্স, বাইবাতে জিজ্ঞেস করবে, এটা একটু খেয়াল রাখবেন। ক্রাইটেরিয়া অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট, ক্রাইটেরিয়া অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে ইলুনিন ক্রাইটেরিয়া একটু বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে? তারপর এটা কয়েকটা পালে একটু মনে রাখার চেষ্টা করবেন, প্রথম 3-4টা, ঠিক আছে? দেন কি কি সাবস্টেন্স ইউজ করি আমরা, ওটা ডিটিএ যেটা, সেটা হচ্ছে ইডিটিএ, অর্থাৎ ইথিলিন ডাইমিন টেট্রাসিলিক অ্যাসিড। হোয়াই ইলুনিন চোদ্দিন মেজর জিএফআর, ঠিক আছে? এটা অবশ্যই পড়বেন একটু, ঠিক আছে? ডায়ালিসিস কয় প্রকার, কোনটাতে তোমার বিশেষ করে কি হয়, ঠিক আছে? হয়তো স্পেসিফিক ভাবে জানতে চাইলে আপনাদের অসমোটিক ডায়ালিসিস একটু জানতে চাইতে হবে, ঠিক আছে? তাহলে অসমোটিক ডায়ালিসিস একটু ভালো করে পড়িয়ে এখান থেকে যদি একটু ডিটেইলস পড়তে চান, ঠিক আছে? এগুলো তোমাদের লাগবে না। ডায়াবেটিস মেলাইটিস কেমন হয়, এটা যারা একটু জানার ইন্টারেস্ট বা বেশি, জাস্ট কেন হচ্ছে, কি থাকার কারণে হচ্ছে, রিঅ্যাবজর্পশন কমে যাচ্ছে, সেটা জানলে আর দরকার নেই। এগুলো বাদ দেন, এগুলো কোনো আর দরকার নেই এতে কিছু। পার্থক্য একটু দেখে নিয়েন। ওয়াটার ডায়ালিসিস, রেনাল ক্লিয়ারেন্স জিনিসটা কি, কিভাবে আমরা মেজার করি, ঠিক আছে? ইউরিন ক্লিয়ারেন্স কিভাবে মেজার করি, ঠিক আছে? আর এই চারটে একটু আপনারা যেটা বললাম একটু থেকে দেখবেন, গাইডলাইন থেকে দেখবেন, ঠিক আছে? চারটে একটু গাইডলাইন থেকে দেখিয়ে, কারণ এমসিকিউ যেহেতু একবার আসছে বোর্ডে, একটু দেখে নিন, ঠিক আছে? যদি এখানে গ্লুকোজ চলে আসছে, ইনসুলিন চলে আসছে, ক্রিয়েটিন চলে আসছে, সোডিয়ামটা দেখেন, আর ওদিকে মানে প্যারামিন হিপ্রিক অ্যাসিডটা আছে, ঠিক আছে? অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, এটা মাস্ট লাগবে। এটা বায়োব্যাথে জিজ্ঞেস করতে পারে। বায়োব্যাথে জিজ্ঞেস করলে শর্টকাট জিজ্ঞেস করবে কি, হোয়াট ডু মিন বাই অ্যাসিডিফিকেশন অফ ইউরিন মেকানিজম, মানে কোন কোন মেকানিজম ইনভলভ এখানে কোথায় হচ্ছে, ঠিক আছে? ওটা আবার ডিটেইলস জানতে চাইবেন কিন্তু, ঠিক আছে? বিশেষ করে এখানে কোন কোন মেকানিজম আমার অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? এটাই, বা কোন জায়গায় কোনটা হচ্ছে, ঠিক আছে? একটু হাইলাইটস করা হয়েছে। তারপর পিএসটা তো জানেন, লিমিটিং পেজ জিনিসটা কি, ঠিক আছে? অন্ততপক্ষে জিনিসটা কি, নরমাল লেভেল কত, এই দুইটা জিনিস মনে রাখেন, আর কিছু মনে রাখতে হবে না। কিভাবে করে অসমোলার ক্লিয়ারেন্স, এগুলো পারলে একটু দেখে নিন, আমার অত বেশি ইম্পর্টেন্স লাগতেছে, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু সব একটু ভালো করে পড়িয়েন। আর বৃহস্পতিবার একটা ক্লাসটা আমি নিতে পারি, ঠিক আছে? ওই দিন রেজাল্টটা বাকিটা শেষ করে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, একটু কষ্ট করে পড়েন, ঠিক আছে? কারণ সময় কম তো, একটা এখন থেকে একটু ভালো করে টাইম দেন, ঠিক আছে? আর এমসিকিউ গুলো আপনারা প্র্যাকটিস করেন মানে, কিন্তু এমসিকিউ একটু সলভ করতে পারলে ভালো। বিগত বছরে আপনার পক্ষে 5 বছর এমসিকিউ সলভ করতে পারলে যেটা হয়, এগুলো তোমাদের অনেক কাজে চলে আসে, কারণ ওখান থেকে অনেক রিপিট হয়, ঠিক আছে? আমি তারপরেও দিচ্ছি যে ম্যাডাম এখানে অনেকগুলো করছি, ঠিক আছে? আপনারা বিশেষ করে পরীক্ষার আগে এসে এগুলো ফটোকপি করে আপনাদের গ্রুপে নিয়ে যান, ঠিক আছে? যদি কিছু কিছু তো দুই একটা স্টেপ মনে হয় সম্ভব হয় নাই বের করা আনসার, বাট যা পারছে ওগুলো আপনারা জানতে পারলে অনেক ভালো হয়, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম বেলাল স্যার। তুমি একটু, বেলাল, জি স্যার। বেলাল, যারা জি অ্যাবসেন্ট স্যার। ছিল ওদের রোল নাম্বার গুলো একটু সেন্ড করে দিও আমাকে, ঠিক আছে? যারা ওকে স্যার, absent ছিল। আপনাকে স্যার আমি পাঠিয়ে দিব স্যার। ঠিক আছে, ওকে।